ছাত্ররা তোমাদের খবর কি? সবাই ভালো আছো তো নিশ্চয়ই। আর আমরা যে পড়াগুলো করছি বা পড়াচ্ছি তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছো। আমরা নবম শ্রেণীতে চতুর্থ ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম পরিমাপকারী যন্ত্রগুলোর মধ্যে স্কেলটা নিয়ে, এবং স্কেলের সাহায্যে কি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা তাদেরকে পরিমাপ করতে পারি। তো স্কেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, মিটার স্কেল হয়ে থাকে, ফুট স্কেল হয়ে থাকে। তো আমরা সহজ কিছু জিনিসগুলো আলোচনা করছি নবম শ্রেণীতে। তো আরও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন স্কেল রয়েছে। তো আমরা বিজ্ঞানের ছাত্র হিসাবে সহজ পদ্ধতিতে আমরা কয়েকটা যন্ত্র সম্পর্কে জানছি। তো আজকে আমরা যেটা পরিমাপ করব, যে সময় পরিমাপ এবং কোনো বস্তুর আয়তন পরিমাপ, এই দুটো জিনিস নিয়ে আমাদের আলোচনার বিষয়। সময় পরিমাপকারী যন্ত্র, এটার যন্ত্র পরিমাপকারী যন্ত্রটা কি হয়ে থাকে আমরা জানি, তাকে বলি ঘড়ি। এই ঘড়ি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তোমরা যেটা জানবে যে আমরা সচরাচর হাতে যেটা পরে রয়েছি, এই যে ঘড়ির সাহায্যে কি আমরা এক একটা ক্ষুদ্রতম ঘর কত করে না 1 সেকেন্ড করে, তার থেকে কম সময় মাপা যায় না। তাহলে ঘড়ি বিভিন্ন ধরনের ঘড়ি হয়ে থাকে। সময় পরিমাপকারী যন্ত্র ঘড়ি হলেও এই ঘড়িগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন বলা হচ্ছে যে আমাদের সাধারণ রিস্ট ওয়াচ যাকে বলা হচ্ছে সাধারণ ঘড়ি, সাধারণ ঘড়ি যেটা রিস্ট ওয়াচ হোক বা ওয়াল ক্লক যেগুলো দেওয়াল ঘড়ি বা টেবিল ক্লক যেগুলো থাকবে না কেন, সেই সাধারণ ঘড়িগুলোর ক্ষুদ্রতম যে প্রত্যেক ঘরগুলোর মান কত না 1 সেকেন্ড। তার থেকে কম সময়ে যদি কোনো কিছু ঘটনা ঘটে তো সেটা কিন্তু আমরা ওই ঘড়ির সাহায্যে বলতে পারছি না। তো আরও কিছু উন্নত ঘড়ি আমাদের দরকার, যে ক্ষেত্রে 1 সেকেন্ডেরও কম সময়ে আরও মাপ করতে পারবে। তাহলে এই যে সময়ের যে ক্ষুদ্রতম একক আমরা যেটা এসআই পদ্ধতি ধরে থাকি সেকেন্ড, কিন্তু আরও বহু ক্ষেত্রে আমাদের আরও ক্ষুদ্র ক্ষুদ্র একক ও সময়ের ক্ষেত্রে প্রচলন হয়ে থাকে। যেমন কি আমি বলি মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড। তাহলে 1 মিলি সেকেন্ড মানে কত? 10⁻³ সেকেন্ডকে বলা হচ্ছে 1 মিলি সেকেন্ড। 1 মাইক্রো সেকেন্ড কথাটির অর্থ কত? 10⁻⁶ সেকেন্ডকে 1 মাইক্রো সেকেন্ড। 10⁻⁹ সেকেন্ডকে বলা হচ্ছে কি 1 ন্যানো সেকেন্ড। তো এই ক্ষুদ্রতম আরো ভাবে মাপা যেতে পারে। তাহলে সাধারণ ঘড়ির সাহায্যে কিন্তু মাত্র 1 সেকেন্ডকে আমরা মাপতে পারি ক্ষুদ্রতম। সেই জন্য একের থেকে আরো এক ঘরকে যদি 100 ভাগে ভাগ করে মাপতে পারি সেটাকে বলা হচ্ছে কি স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ কি জিনিস না, যখন খুশি এটাকে চালু করা যায় এবং যখন খুশি এটাকে বন্ধ করা যায়, এবং এর সাহায্যে ক্ষুদ্রতম 1 সেকেন্ডকেও 100 ভাগ, 1 সেকেন্ডের 100 ভাগ মাপা সম্ভব। বিশেষ করে দৌড় প্রতিযোগিতার সময়, 100 মিটার দৌড় প্রতিযোগিতা, 200 মিটার দৌড় প্রতিযোগিতার সময় কিন্তু যে দৌড়বীরের যে কত সময় সেই পথটা কভার করলো সেটা পরিমাপ করার সময় স্টপওয়াচ ব্যবহার করা হয়। এবং আমরা জানি কি এই বিশ্বে যে পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষ উসাইন বোল্ট, তিনি সবচেয়ে কম সময় 100 মিটার দৌড়েছেন। তো তার কত সময় দৌড়েছেন সেটা আমাকে বলতে পারবে? তো আমার জানা নেই এই মুহূর্তে। তার সেই যে দৌড়ের সময়টা মাপ করা হয়েছিল কিন্তু স্টপ ওয়াচের সাহায্যে বা তার বিশেষ উন্নত ধরনের স্টপ ওয়াচ বা আরো কোনো যন্ত্রের সাহায্যে। এছাড়া কি, যেখানে আমাদের ধরো আমরা এখানে বসে এখন লন্ডনে বা গ্রিনিচের সময় অনুযায়ী যে সমস্ত ঘড়িগুলো চলছে সেগুলোও কিন্তু সময় দিচ্ছে, সেখানেও কিন্তু তার ক্ষুদ্রতম ঘর 1 সেকেন্ড। কিন্তু সেই ধরনের যে ঘড়ি যার সাহায্যে এখানে বসেও গ্রিনিচের সময়কে আমরা প্রকাশ করতে পারি, সেই ঘড়িগুলোকে কি বলা হচ্ছে? ক্রোনোমিটার। ক্রোনোমিটার ঘড়ি, ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে কি করতে পারি আমরা? গ্রিনিচের সময়টাকে এখানে বসেও মাপ করে ফেলতে পারি এই ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে। এছাড়া কি আরো এক ধরনের ঘড়ি আছে মেট্রোনোম ঘড়ি। এই ঘড়ির সাহায্যে কিন্তু খুব সূক্ষ্ম মাপ করা যায়। এই মেট্রোনোম ঘড়ি এর সাহায্যে, এটা বিশেষ করে যে উপগ্রহগুলো উৎক্ষেপণের সময় আমাদের সময়টাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে মাপ করতে হয়। সেখানে প্রায় 10⁻⁻6 সেকেন্ড, অর্থাৎ প্রায় মাইক্রো সেকেন্ড অর্ডারে আমাকে মেজার করতে হবে। একটু ভুলের জন্য কিন্তু আমাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে।
যে মহাকাশে পাঠানোর সময়, বিশেষ করে চন্দ্রযান, মঙ্গলযান যেগুলো পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে টাইমটাকে সূক্ষ্মভাবে মাপার ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেট্রোনম ঘড়িকে ইউজ করা হয়ে থাকে, যেখানে খুব সূক্ষ্মভাবে মাপা। এছাড়াও আমরা জানি যে সিজিয়াম ঘড়ি রয়েছে, সিজিয়াম ঘড়ি, যেখানে কি সিজিয়াম যে পরমাণু, সেক্ষেত্রে তাকে চৌম্বক ক্ষেত্রে রাখলে সে কিন্তু কম্পন করতে থাকে। সেই সিজিয়াম 133 তার পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্কটা কত জানা নেই ঠিক। তাহলে এই সিজিয়াম ঘড়িটার যে তার ভর সংখ্যা 133, এইটা কিন্তু চৌম্বক ক্ষেত্রে রাখলে কম্পন সংখ্যা, সেই চৌম্বক ক্ষেত্রে রাখলে 1 সেকেন্ডে যতবার কম্পন করে সেইটার উপর ভিত্তি করে এই ঘড়িটা তৈরি হয়ে গেছে। এবং এটা দীর্ঘদিন পর্যন্ত 600 বছর পর্যন্ত বা 6000 বছর পর্যন্তও কিন্তু এর সঠিক সময় দিয়ে থাকে। তাহলে সেটা হচ্ছে সিজিয়াম ঘড়ি। এরকম ভিন্ন ভিন্ন ঘড়ির কথা আমরা জানলাম। তো এইগুলোর মধ্যে তাহলে ঘড়ির ক্ষুদ্রতম ঘরের মান কত, স্টপ ওয়াচের ক্ষুদ্রতম ঘরের মান কত, কিংবা মেট্রোনম ঘড়ির ক্ষুদ্রতম ঘরের মান কত, এইগুলো আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। তো আজকে আরো একটা যন্ত্র যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আয়তন পরিমাপকারী যন্ত্র। তাহলে সময়টা আমরা মাপ করলাম, তার যন্ত্র সম্পর্কে কিছুটা জানলাম। তোমরা বইগুলোকে পড়বে, ভিন্ন ভিন্ন অথারের বিভিন্ন রেফারেন্স বই পড়ে আরো অনেক কিছু তোমরা জানতে পারবে। আমরা একটা সংক্ষিপ্ত ভাবে আউটলাইন দিচ্ছি। এরপরে চলে আসছি আয়তন মাপ করব কিসের সাহায্যে। আয়তন, কোনো বস্তুর আয়তন বলতে কি যতটা অঞ্চল জুড়ে সে থাকে সেটাই তার আয়তন। ওই আয়তন মাপকারী যন্ত্র কি, আয়তন পরিমাপকারীর যে এককগুলো মাপ করার পর আমরা লিখব, কি কি লিখব। আয়তনের আমরা জানি সিজিএস পদ্ধতির একক কি হবে না সেন্টিমিটার কিউব, বা একে সংক্ষেপে সিসি বলা হয়। আয়তনের এসআই পদ্ধতির একক কি না মিটার কিউব, বোঝা গেছে। কিংবা এফপিএস পদ্ধতির একক কি ফুট কিউব, ইঞ্চ কিউব, এরকম ভিন্ন ভিন্ন এককগুলো রয়েছে। তাহলে আয়তন পরিমাপকারীর এককগুলো হচ্ছে এগুলোই। এবার আয়তনের মাত্রাটা কত তোমরা জেনেছো, এল কিউব আয়তনের মাত্রা। এখন চলে আসছি আয়তন পরিমাপকারী যন্ত্র। বিশেষ করে আমরা সাধারণত তরল পদার্থটার আয়তনে প্রকাশ করে থাকি, বিশেষ করে তরল পদার্থগুলোকে আমরা আয়তনে পরিমাপ করে থাকি। বিশেষ করে তেল, কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল, এইগুলোকে আমরা আয়তনে পরিমাপ করে থাকি। এই আয়তন পরিমাপকারীর যে একটা প্রচলিত একক কি আমরা জেনেছি, প্রচলিত একক কি না হচ্ছে কি লিটার। এই 1 লিটার কাকে বলে নিশ্চয়ই সংজ্ঞাটা তোমাদের মনে আছে, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন দখল করে সেটাকেই বলা হচ্ছে 1 লিটার। কেন 4 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে আমরা জেনেছি, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা জলের যখন ব্যতিক্রান্ত প্রসারণ চ্যাপ্টারটা পড়াবো সেক্ষেত্রে আমরা দেখবো জলের আয়তন 4 ডিগ্রি উষ্ণতায় সবচেয়ে, এই যে যদি আয়তন বলি এবং উষ্ণতার দিকে প্রকাশ করি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তনটা সবচেয়ে কম এবং ঘনত্বটা সবচেয়ে বেশি, এবং তারপরে আয়তন আবার ধীরে ধীরে বাড়তে থাকে উষ্ণতার সঙ্গে। তো সেই জন্য কিন্তু 4 ডিগ্রি উষ্ণতার উল্লেখ করা হয়েছে। তাহলে এই আয়তন মাপক যন্ত্রটা কি, আমরা তাকে বলবো কি আয়তন মাপক চোঙ, আর কিছু নয়। আয়তন মাপক যন্ত্র হচ্ছে কি আয়তন মাপক চোঙ। এই চোঙগুলো তোমরা দেখে থাকবে, যাকে বলা হচ্ছে তেল ডিলারেরা যেগুলো ব্যবহার করে 1 লিটার তেল ডুবিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া, তাহলে সেইটা হচ্ছে আয়তন মাপক চোঙ। সেটা পুরোপুরি ভর্তি থাকলে 1 লিটার, কোনোটা 500। তাদের যেহেতু সবসময় দ্রুত দিতে হবে সেই জন্য পুরো 1 লিটারের বোতল কিংবা 500 ml। তাহলে এই 1 লিটার সমান কত না সিসি না 1000 সিসি, অর্থাৎ সেন্টিমিটার কিউব। এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, 1 লিটার মানে 1000 সিসি। তো এই যে আয়তন মাপক যন্ত্রটা কি না এটাকে বলা হচ্ছে আয়তন মাপক চোঙ। এইখানে কি করা থাকে, বিজ্ঞানের যে আয়তন মাপক চোঙগুলোতে তাকে এখানে স্কেলিং করা থাকে। এটা হয়তো সেন্টিমিটার স্কেলে স্কেল করা আছে বা সেন্টিমিটার সিসি, আবার নিচের ক্ষেত্রফলটা কত সেন্টিমিটারের স্কয়ার, তাহলে 1 সেন্টিমিটারের স্কয়ার আর এদিকে সেন্টিমিটার, তাহলে গুণ হয়ে কি হয়ে যাবে সেন্টিমিটার কিউব বা সিসিতে আয়তন আমরা পাবো। তাহলে এই তলটার ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার আর দৈর্ঘ্যগুলো করা রয়েছে সেন্টিমিটারে। তাহলে কোনো জায়গায় যতদূর দাগ পর্যন্ত আসছে, তাহলে ধরো 5 সেন্টিমিটার দাগে মিলেছে, তাহলে এটার আয়তন কত 5 সিসি, 5 সিসি। এইভাবে কিন্তু আয়তনটা নির্ণয় হয়ে যাবে, কারণ সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের একক আর হচ্ছে কি এর দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ আয়তন সমান কি নিচের ক্ষেত্রফল গুণিত উচ্চতা, অর্থাৎ
আয়তন সমান কি ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। ভূমির ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার কিউব হয় আর উচ্চতা যদি 5 হয়, তাহলে এই করে আয়তন বেরিয়ে যাবে হচ্ছে 5 সেমি কিউব। তো এর সাহায্যে আয়তন মাপক চোঙের সাহায্যে যখন কিছু কোনো তরলের আয়তনটা মাপতে যাব, আমাদেরকে দুটো বিষয়ে সতর্ক থাকতে হবে। জলের ক্ষেত্রে আমাদেরকে অবতল তলটাকে নিতে হবে। এই অবতল তলটা কোন দাগের সোজায় আছে, কারণ জলকে কোনো নলের মধ্যে নিলে সে কিন্তু অবতল তল ধারণ করে। আমরা যখন সারফেস টেনশন বা পড়বো সেক্ষেত্রে আমরা জানবো জল তরল, তাহলে এই দাগটাকে আমাদেরকে স্কেলে ধরো যত সেন্টিমিটার হয়েছে ধরো 10, এই পার্টটাকে আমাকে নিতে হবে, কারণ এইখানে উঠে থাকলেও জলের তল কিন্তু নিম্ন তল অবতল হয়ে থাকে। আবার যখন পারদটাকে পরিমাপ করব আয়তন মাপক চোঙের সাহায্যে, এই ধরো আয়তন মাপক চোঙে আমি পারদ নিয়েছি, তাহলে পারদ কিন্তু আবার উত্তল তল হয়ে থাকে। তাহলে এই উত্তল তলটা সোজা যে পার্ট ধরো 11 সেন্টিমিটার, সেই পার্টটাকে আমাকে নিতে হবে। এই পার্ট নয়, এই পার্ট নয়, তাহলে এই পার্টটাকে নিতে হবে। আর এটার ক্ষেত্রে এই পার্ট নয়, এই পার্টটাকে নিতে হবে। তাহলে এটা হচ্ছে কি জল আর এটা কি পারদ। তাহলে পারদ পরিমাপ, জল পরিমাপ, এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে যে কোন তল কিভাবে থাকে। তো এটা তো গেল আয়তন মাপক চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা যায় কি করে। কিন্তু এই আয়তন মাপক চোঙের সাহায্যে কি করে আমি একটা কঠিন পদার্থের আয়তনটা মাপব। কঠিন পদার্থের আয়তন, তাহলে কঠিন পদার্থ যেটা আমরা আঁকা বাঁকা বিশিষ্ট একটা বড় জামার ক্ষেত্রে কিন্তু যে চোঙটা রয়েছে তার ভেতর ওটাকে ঢুকানো যাবে না। তাহলে এটা হচ্ছে আয়তন মাপক চোঙ, এর কাছে দাগ করা রয়েছে, স্কেল করা রয়েছে, আমি আর আঁকছি না। এই একটা বড় কঠিন বস্তু, এই যে এটা হচ্ছে কঠিন বস্তু। তাহলে আমরা যেটা আলোচনা করছি কঠিন বস্তুর আয়তন পরিমাপ করা হবে কি করে, এইটা আমাদের 2 নম্বর আলোচনার বিষয়। কঠিন, তাহলে আমরা তরলের আয়তন আগে মাপ করে নিয়েছি, এরপরে চলে আসছি কঠিনের আয়তন। কঠিনের আয়তনটা মাপ করবো কি করে, তাহলে ওই কঠিন বস্তুটাকে আমরা যদি তরলে কনভার্ট করে দিতে পারি, কঠিন বস্তুর আয়তনটাকে যদি তরলে রূপান্তরিত করে দিতে পারি, তবেই তরলের আয়তনটা যেভাবে মাপা হয় সেভাবে আমরা পরিমাপ করব। তো আমরা এক্ষেত্রে কি করব, ওই কঠিন বস্তুটাকে নিয়ে যদি চোঙের ভেতর না ঢোকে, তাহলে ওই কঠিন বস্তুটা এমন একটা তরল নেব যেটাতে গুলে যায় না বা বিক্রিয়া করে যায় না, সেই রকম একটা বড় পাত্রতে নিয়ে, সেই রকম একটা যে কোনো সেই ধরনের একটা তরল নিয়ে যেটাতে ও বিক্রিয়া করবে না কঠিন বস্তুটা, তাহলে সেই পাত্রটা কানায় কানায় ভর্তি রেখে ওই বস্তুটাকে যদি ওর মধ্যে ডোবানো হয়, তাহলে সে কি করবে, অতিরিক্ত যে তরলটাকে উপচে ফেলবে, সেই তরলটাকে এখন আমরা জোগাড় করে নেব। সেই তরলটাকে নিয়ে যদি আমরা এই চোঙের ভেতরে ঢেলে দিই, তাহলে যতটা আয়তন দখল করবে থাকবে, সেই যে দাগ দেখে আমরা আয়তন মাপক চোঙের সাহায্যে এর আয়তনটা মাপ করতে পারবো। অর্থাৎ এই কঠিন বস্তুর আমরা আয়তনটা পরিমাপ করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে এই কঠিন বস্তুটাকে যখন তরলে ডোবালাম, যে উপচে ফেলে দিল, এটা কোন সূত্র দ্বারা ফেললো, আমরা পড়েছি কি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্রটা কি বলছে, কোনো কঠিনকে যদি কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করে দেওয়া হয়, ওই বস্তুটি তার সম আয়তন তরলকে অপসারিত করবে। সেই তার সমান আয়তন, তরলটাকে ডুবিয়ে দিলাম, তাহলে সেই তরল সম আয়তন তরলকে উপচে ফেলে দিবে। সেই তরলটাকে নিয়ে আমরা এখন আয়তন মাপক চোঙে তার আয়তন মেপে নিলাম। এইভাবেই কিন্তু পরোক্ষভাবে আমরা কোনো কঠিনের হচ্ছে কিনা আয়তনটাকে পরিমাপ করতে পারি। তো এই আয়তনের বিভিন্ন এককগুলো, আয়তন পরিমাপকারী যন্ত্রগুলো এবং কঠিন বস্তু পরিমাপ করার সময় যে তরলটা এখানে নেব, বারবার বলছি, সেই তরলের সঙ্গে যেন ওই কঠিন বস্তুর বিক্রিয়া না হয়ে যায় কিংবা দ্রবীভূত না হয়ে যায়। যেমন জলে আমি চিনি আর চিনির আয়তন বের করতে চাইছি, চিনি ফেলে দিলে কি হবে, কি গুলে যাবে, তাহলে কি তার ফাঁকে ফাঁকে ওরা ঢুকে যাবে, তখন কিন্তু আয়তন তত বাড়বে না। তো সেই জন্য আমাদেরকে দ্রবীভূত না হয়ে যাবে, বিক্রিয়া করে যাবে না, এইরকম বিক্রিয়া মানে তরলটাকে আমাদেরকে বাছাই করতে হবে, সেই তরলটাকে নিয়ে আমরা আয়তনটা পরিমাপ করব। তো আজকে আমাদের যে সময় পরিমাপ এবং আয়তন পরিমাপটা আমরা করলাম, আজকে আমাদের 5 নম্বর ক্লাস এই যে পরিমাপ চ্যাপ্টারে। এর পরের ক্লাসে আমরা কি করব, যে ভর পরিমাপ এবং ক্ষেত্রফল পরিমাপ নিয়ে কারি যন্ত্রগুলো কি কি সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনাটা করব।